সুপ্রিম কোর্টের যে মামলাটা যে বকেয়া নিয়ে চলছে, এই যে বঞ্চনাটার কথা বলছেন, এখানে কিন্তু এই যে 39% বকেয়ার কথা বললেন, এখানে পার্সেন্টেজটা উল্লেখ করতে হবে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং অন্যান্য রাজ্যের কর্মচারীরা যেখানে 53% মহার্ঘ ভাতা পান, পশ্চিমবঙ্গের কর্মচারী পেনশনাররা পান সেখানে 14%। মানে 53%-এর মধ্যে 39%-এর বকেয়া। সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেটা এর আগের যে রোপা বেতন কমিশন, সেই পূর্ববর্তী বেতন কমিশনের যে বকেয়া মহার্ঘ ভাতা তার উপরে চলছে। বর্তমান যে বকেয়া মহার্ঘ ভাতা মাত্র 3 বছর হলো সেই পে কমিশন চালু হয়েছে, তার মধ্যেই অ্যাকুমুলেটেড বকেয়া ডি এর পরিমাণ দাঁড়িয়েছে 39%। মানে 53%-এর মধ্যে 39% বকেয়া। স্বাধীন ভারতের ইতিহাসে কোন প্রদেশের কোন সরকার কোন কর্মচারীদের সাথে এই বঞ্চনা করেন। মানে এইটা কি মানে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম? সব থেকে কম বর্তমানে। এবং এখানে আরেকটা কথা জানিয়ে দেওয়া যাক, অনেকে যেটা বলেন যে সরকারের নাকি অর্থ নেই, অন ক্যামেরা রাজ্যবাসীর কাছে বলছি যে পশ্চিমবঙ্গ সরকারের কাছে অর্থ নেই, সেই মানে বক্তব্যটাতে বিশ্বাস করবেন না। যে জিনিসটার অভাব আছে, পশ্চিমবঙ্গের সরকারের যে টাকা, সেই টাকাটা কিভাবে ডিসিপ্লিন ওয়েতে একটা সরকার খরচা করবে সেই জায়গাটার অভাব আছে। অভাব আছে কোনটা না, পশ্চিমবঙ্গ সরকার তার মানে দায়িত্বটাই ভুলে গেছে যে সরকারের দায়িত্ব মানুষের মৌলিক অধিকারগুলোকে সুরক্ষিত করা, তারপর অন্য কাজগুলো করা। মৌলিক অধিকারের মধ্যে কি পড়ে? শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার। এই শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার বা সমস্ত সরকারি মেশিনারিটা যারা চালাচ্ছেন সেই কর্মচারীরা, তারা হচ্ছে সংগঠিত ক্ষেত্রে চাকরি করেন। ডি এর বিষয়টাকে তারা পৃথকভাবে এরা এস্টাবলিশ করার চেষ্টা করে যেটা শুধুমাত্র সরকারি কর্মচারীদের বিষয়। বিষয়টা তা নয়। এই যে কেন্দ্র সরকারের দেখবেন যে বিজ্ঞপ্তিটা জারি হয়েছে, কর্মচারীদের ডিএ বাড়ার সাথে সাথে অস্থায়ী কর্মচারীদের ন্যূনতম মজুরি বৃদ্ধি পায়। এই ন্যূনতম মজুরি বৃদ্ধির সুবিধা কারা পান? যে লোকটা রাজমিস্ত্রি যোগানদারের কাজ করে, যে লোকটা মাঠে ধান পোতার কাজ করে, তারাও কিন্তু এই ন্যূনতম মজুরির সুবিধাটা পান। তার মানে হলো কর্মচারীদের ডিএর সাথে প্রত্যেকটা মানুষের পারিশ্রমিক যুক্ত আছে। আমরা সেই কারণে বলছি যে আমাদের লড়াইটা শুধুমাত্র আমাদের ডিএর লড়াই নয়, আমাদের লড়াইটা পশ্চিমবঙ্গের মানুষের শ্রমের সঠিক মূল্যের লড়াই। কারণ দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরাই যে সব থেকে কম বেতন পাচ্ছেন তা নয়, তার থেকেও বেশি করে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে কাজ করা প্রত্যেকটা মানুষ, ধরুন উইপ্রো কোম্পানিতে যে লোকটা একই পদে কলকাতায় পোস্টিং আর একই পদে আছে ব্যাঙ্গালোরে পোস্টিং, ব্যাঙ্গালোরে কাজ করা লোকটার বেতন পশ্চিমবঙ্গের কাজ করা লোকটার থেকে বেশি। কেন না, এখানে সরকার একটা ক্রাইসিস সৃষ্টি করে রেখেছে। কোচবিহারে একজন ধান পোতার শ্রমিক, সে ধান পুতলে পরে সারাদিন ধান পুঁতে 300 টাকা পায়। বর্ডারটা পেরিয়ে সেই যখনই আসামে চলে যাচ্ছে, আসামে গেলে পরেই তার ওই একদিনে ধান পোতার মজুরিটা হয়ে যাচ্ছে 600 টাকা। এখন প্রশ্ন হতে পারে যে আসামের অর্থনীতি কি আমাদের থেকে শক্তিশালী না? কোনো তথ্য বলছে না সেটা। আসামের ইনকাম কি বেশি? না, বলছে না। আসামের গড় ইনকাম কি মানুষ মাথা পিছু বেশি? এসজিডিপি কি বেশি? কোনোটাই বেশি নয়। তাহলে পশ্চিমবঙ্গে এটা করে রাখা হয়েছে, একটা ক্রাইসিস সৃষ্টি করা হয়েছে যে শ্রমের মূল্যটাকে কমিয়ে দাও। এবং তার এফেক্টটা হয়েছে কি রকম ভাবে, যেহেতু এখানে কর্মচারীরা বিগত দীর্ঘ 12 বছর ধরে, অ্যাকচুয়ালি স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গের কর্মচারীরা কোনোদিনই এআইসিপিআই মেনে কেন্দ্রীয় হারে ডিএ পায়নি। কিন্তু এই বঞ্চনাটা আরো তীব্র হয়েছে 2012 সালের পর থেকে। এবং এটাকে আমরা বলছি যে সুচিন্তিতভাবে করা হয়েছে বাঙালি জাতিটাকে সস্তার শ্রমিকে পরিণত করার জন্য। যে লোকটা উত্তরাখণ্ডে ট্যানেল মানে বোরিং এর জন্য আটকে পড়েছিলেন, কোচবিহারের ভদ্রলোক, কোচবিহার না জলপাইগুড়ির, তিনি এখানে আশা করে এসেছিলেন যে আর ওখানে ফিরে যাবেন না, পশ্চিমবঙ্গে কোনো কাজ। তাদের কর্মচারীদের ভালোবেসে দিয়ে দেয় না, এইটা হচ্ছে সাংবিধানিক রীতিনীতি। অর্থাৎ সংবিধানের মান্যতা দেয় বলেই কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদের দিয়ে দেয়, এবং অন্যান্য সরকার এই কেন্দ্রীয় সরকারের যে অর্ডারটাকে ইমপ্লিমেন্ট করে। অর্থাৎ একমাত্র এই রাজ্য সরকার, বর্তমান রাজ্য সরকার, কারণ আমরা দেখেছি বিগত বাম সরকার কিন্তু কেন্দ্রীয় হারে যেভাবে দিয়ে দিত সেটাকে ফলো করত, কিন্তু তাদের বকেয়া থাকতো। বছরে একটা দিত, তারপরের বছর হয়তো দুটো দিত, এমনকি বছরে 3টেও দিত। কিন্তু কেন্দ্রীয় সরকার যদি 3% দিয়ে দিত, তাহলে কিন্তু বামফ্রন্ট সরকার 2 মাস 4 মাস পরে ওই 3% এরিয়া পেত মানুষ। এরিয়ার দিত না। কিন্তু বর্তমান সরকার
তিনি নিজের ইচ্ছে মতো দিয়ে দেবে। দেখুন ব্যাপারটা কি, যে ডিএ কিন্তু 0% হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে, আবার 1% হয়, -1% হয়। কিন্তু কেন্দ্রীয় সরকার এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সটাকে 1 বছরের গড় করে বছরে 2টো ডিএ সরকারি কর্মচারী তাদের সরকারি কর্মচারীদের দিয়ে থাকে, এটাই রীতি। এবং আপনি দেখুন পঞ্চম বেতন কমিশনে 10 বছর মানে অন্তর অন্তর বেতন কমিশন এই 10 বছরে 20 কিস্তি দিয়ে, এই 10 বছরে 20 কিস্তি দিয়ে পঞ্চম বেতন কমিশন লক্ষ্য করুন টোটাল হয়েছিল 125%। আর এবার দেখুন সপ্তম বেতন মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সপ্তম বেতন কমিশন, সেখানে আপনার আজকে মানে আপনার 18 কিস্তি দিয়ে হয়ে গেছে। তাতে কত হলো 50 আর 53, আর যদি 2 কিস্তি বাকি আছে তাতে যদি আমরা ধরে নিই 5 5 10 63, তাহলে দেখুন পঞ্চম বেতন কমিশন অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের ষষ্ঠ বেতন কমিশনে টোটাল দিয়ে হয়েছিল 125, যেটা মার্চ করে সপ্তম বেতন কমিশন হয়েছে। অথচ এবার সপ্তম বেতন কমিশনের শেষে আর 2 কিস্তি দিলে 53 আর 10 63। তাহলে কি সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা কি আন্দোলন করছে? কারণ এটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারেই মূল্য সূচক হয়েছে। ঘটনাটা যেখানে গেছে, প্রথম কথা বলি, ডিএ কোনো মৌলিক অধিকার নয় এবং সেটা সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে। এই যে কোথায় বলছে- স্পষ্ট করেছে? না, 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 ভুল- সে- না, না, সে- না, না, আপনি আপনি- ভুল বার্তা এক মিনিট, দিলে আপনি- হবে না। আপনি বলার সময় কথা বলবেন না। না, না, আপনি আপনি শুরু করে হাইকোর্টে দিলেন। কি বলেছে? সাংবিধানিক ডিএ অধিকার। কোনো মৌলিক অধিকার মিথ্যে নয়, কথা বলছেন সংবিধানের কেন? কোনো আপনি তো জায়গায় নেত্রীর মতো ডিএ। মিথ্যে কথা বলছেন। আপনি তো কিছু জানেন না, না জেনে না, কথা আমি বলছেন। জানি না। কোথায় মৌলিক অধিকার লেখা আছে? মৌলিক অধিকার, জানেন না আপনি কি সাংবিধানিক বলেন? প্লিজ চুপ করুন, অধিকার, প্লিজ চুপ করুন, প্লিজ চুপ করুন। আমি মৌলিক অধিকার বলছি, আমি জানেন না কিছু। মৌলিক অধিকারের কথা আপনি বলছেন জানেন না, হাইকোর্ট। আপনি আপনার বলার সময় বলবেন, হ্যাঁ। কিছু জানেন না আপনি। ডিএ আপনি লিখে রাখুন, ডিএ কোনো মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে না। 1 2 হচ্ছে আরে বাবা বলছি তো, কথাটা শোনো, তুই আলোচনাটা শোনোনি, বোঝার ক্ষমতা নেই সেটা আলাদা কথা। ভাস্কর বাবু বুঝেছে, বোঝার ক্ষমতা নেই। 2 হচ্ছে না, নেই 2 সাংবিধানিক রাইট আর ফান্ডামেন্টাল এক নয়। সুপ্রিম কোর্টের কাছে ডিএর মামলা চলছে এবং দাঁড়া এক সেকেন্ড, অসংগঠিত ক্ষেত্রে যে কথাটা বলা হচ্ছে, রাজ্য সরকার বামফ্রন্ট আমলে এটা ছিল না। মিনিমাম ওয়েজেস অ্যাক্ট স্টেট গভর্নমেন্টের বছরে 2 বার জুলাই এবং ডিসেম্বরে সেই টাকাটা বৃদ্ধি করা হয় এবং 2011 থেকে সেটা বলবৎ হয়েছে। এইবারে আসছি যে ডিফারেন্স, কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারগুলোর যে মিনিমাম ওয়েজেস অ্যাক্টের কথা বলবেন, সেখানে মহারাষ্ট্রতে কেন্দ্রীয় সরকারের থেকেও বেশি, মহারাষ্ট্রতে অসংগঠিত ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের থেকেও বেশি, সেন্ট্রাল ওয়েজেস থেকে স্টেট ওয়েজেস বেশি। পশ্চিমবঙ্গে কম, কিন্তু ডিফারেন্সটা থাকে সব রাজ্যেই আছে। ডিএর জন্য যারা ডিএ পাচ্ছেন, যে সমস্ত সরকারি কর্মচারী, তার থেকে বেশি সংখ্যক মানুষ উপকৃত হচ্ছেন অসংগঠিত ক্ষেত্রে। এই পশ্চিমবঙ্গে বছরে 2 বার তাদের মাইনা বৃদ্ধি করা হয়, একটা জুলাইতে একটা ডিসেম্বরে। আমাদের একটা প্রশ্ন, ডিএর জন্য যে আন্দোলন করেছিলেন, ডিএর কথা বলেছিলেন রাজ্য সরকার, তারপরে ডিএ বাড়িয়েছে এবং প্যারাটিচারদের বেতন কবার বেড়েছে, ভাস্কর দা, একটা ডিএর কথা দৃষ্টিকোণ 12 সাল থেকে প্যারাটিচারদের বেতন কবার বেড়েছে। উনি কার্যত স্বীকার করে নিলেন। ভাস্কর বাবু বসে আছেন, উনি তথ্যটা রাখেন। প্রসেনজিৎ দা, প্রসেনজিৎ ও দাঁড়া, এক মিনিট। আচ্ছা ভাস্কর বাবু, আপনি বলুন যে সংগঠিত ক্ষেত্রে সরকারি কর্মচারী আর অসংগঠিত ক্ষেত্রে যারা কর্মচারী রয়েছেন, তাদের এই সরকারের আমলে বছরে 2 বার করে যে মাইনে বাড়াতে উপকৃত হয়েছেন না হননি আগের থেকে? বলুন। প্রথম কথা হচ্ছে যে কথাটা বললেন যে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট ছিল না, স্বাধীনতার পর থেকেই মিনিমাম ওয়েজেস অ্যাক্ট অ্যাপ্লিকেবল ছিল, হতো অবশ্যই ছিল, আপনি অবশ্যই ছিল। আপনি না জেনে, ভাস্কর দা যদি না জেনে মন্তব্য করেন তাহলে ছিল। এক এক করে আচ্ছা, আমি এবার টাকা ছিল, অস্থায়ী কস্ট অফ লিভিংটা ওটা মাথায় রাখতে হবে। মেলা খেলা হোক, লক্ষ্মী ভান্ডার হোক, কোনো কিছুতে আমাদের আপত্তি নেই। আমরা বলছি যে সব হোক, সব হওয়ার পরেও মানে শুধু কেন্দ্র সরকার নয়, আরো অন্তত 20টা রাজ্যের মতো যারা কেন্দ্রীয় হারে ডিএ দেয় বা এআইসিপিআই মেনে দেয়, তাদের মতো করে ডিএ দেওয়া পশ্চিমবঙ্গেও সম্ভব। সেই রিসোর্স আছে, আমরা একদম কাগজ কলম নিয়ে দেখিয়ে দিতে পারি। এটা হলো 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, কেন্দ্রীয় বঞ্চনার যে কথা বলছেন, 2023-24 অর্থবর্ষ, এই অর্থবর্ষে আমাদের রাজ্য সরকার কেন্দ্রের অর্থ কমিশনের কাছে বলেছে যে আমার কর্মচারীদের বেতন এবং ভাতা দেওয়ার জন্য 73,000 কোটি টাকা খরচা হবে। বাজেটে অ্যালোকেট করেছে এবং সেই 73,000 কোটি টাকা দেখানোর জন্য সেই অনুপাতের পয়সা তারা কেন্দ্রীয় অর্থ কমিশন থেকে নিয়ে এসছে। এসে পরে
বাজেটে বরাদ্দ করছে 64,000 কোটি টাকা, মানে শুধুমাত্র 2023-24 অর্থবর্ষে কর্মচারীদের বেতনের জন্য যে পরিমাণ টাকার হিসেব দিয়ে কেন্দ্রের অর্থ কমিশনের কাছ থেকে বাকিটা রাজ্য কোথায় গেল? সরকার পয়সা কাটমানি? নিয়ে সাত এসছে, বিনিময় হয়। সেই বাবদ 9,000 বিনিময়। কোটি টাকা উদ্বৃত্ত আছে, সেই বাবদ 9,000 কোটি টাকা উদ্বৃত্ত আছে। আর যে কথাটা বললেন যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে মৌলিক অধিকার নয়, একটু ভুল ব্যাখ্যা হচ্ছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলেছে যে ডিএ ইজ মানে আইন স্বীকৃত অধিকার। কনস্টিটিউশনাল বেশ, ঠিক আছে, আমি আইন মলয় বাবুর স্বীকৃত কাছে অধিকার একদম সময় নেই। মলয় বাবু, অনুযায়ী গ্র্যান্ড ইন এইড যেটা, তার মধ্যে আমাদের বেতন পেনশনটা থাকে 4 থেকে 14। ইউপিএ সরকার 75,000 কোটি টাকা স্যাংশন করেছিল, কিন্তু 14 থেকে 24 3 লক্ষ কোটি টাকা স্যাংশন করেছে। আমি এখানে বিজেপি বলুন, কংগ্রেস বলুন, এই দল টানছি না, সরকার টানছি। তবুও সমস্ত কিন্তু ক্ষেত্রেই আমাদের তো সরকারি কর্মচারী এই সরকার বেশি বরাদ্দ করেছে। 75,000 কোটি আমি টাকা, আরেকটা- কোথায় আমি ছিল আরেকটা কোটি টাকা? তার মানে AICPI কোটি টাকা বরাদ্দ করেছে। এআইসিপিআই মেনে এই যে কস্ট অফ লিভিং বললেন না, এটা বলুন আপনি, বিগত 5 বছরে মহারাষ্ট্র বা বেঙ্গল এআইসিপিআই অনুযায়ী বিগত 5 বছরের যে দ্রব্যমূল্য বৃদ্ধি অন্যান্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গ এগিয়ে, জাতীয় গড়ের থেকে পশ্চিমবঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধি বেশি, Exactly. অর্থাৎ কস্ট অফ লিভিং পশ্চিমবঙ্গে বেশি। না